আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, মায়ের অন্তিম যাত্রায় সাধারণ মানুষের ভালোবাসার কৃতজ্ঞতা তারেক রহমানের। বিএনপি আরো শক্তিশালী হবে, মির্জা ফখরুল। দেশের স্বার্থে জামাতে ইসলামী প্রয়োজনে ভবিষ্যতেও বিএনপির সাথে কাজ করবে ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা। জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লিতে শোক বইয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর স্বাক্ষর। মেট্রো রেলে নিম্নমানের বিয়ারিং প্যাড বসানোর প্রমাণ পেয়েছে বুয়েটের তদন্ত দল। নকশাতেও ত্রুটি, চলাচল এখনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হচ্ছে না কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করল সরকার। পাবলিক প্লেসে ধূমপান করলে ২,০০০ টাকা জরিমানা। এবং সারা দেশে নতুন বই বিতরণ শুরু। প্রাথমিকের শতভাগ হলো, মাধ্যমিকের পুরো বই বিতরণ করা সম্ভব হয়নি। রাষ্ট্রীয় শোকের কারণে হচ্ছে না উৎসব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমাকে নিয়ে প্রতিবেদন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এবারে বিস্তারিত। সর্বসাধারণের জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। খুলে দেওয়ার পর মানুষের ঢল নামে জিয়া উদ্যানে। কুরআন তিলাওয়াত, দোয়া মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। এছাড়া খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন মুশফিকুর রহমানের রিপোর্টে। লাখো মানুষের শ্রদ্ধা, অশ্রুসিক্ত প্রার্থনা আর ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত মহীয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। রাত পেরিয়ে ভোর, অধীর আগ্রহে অপেক্ষায় ছিল সাধারণ মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করতে। আমি সোজা যাব কবরস্থানে, মাটিগুলো ছুঁয়ে দেখব, মাটিটা গায়ে মাখবো, ওখানে যতক্ষণ খুশি বসে থাকবো। আমরা খুবই মর্মাহত, এমন একজন দেশনেত্রী হারিয়ে আমরা খুব আপ্লুত। শুধু মনের টানে যেটু জিয়ারত করব। বেলা ১২টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ। ঢল নামে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেদিন আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। অশ্রুসিক্ত নয়নে দুহাত তুলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন নানা স্থান থেকে আসা মানুষেরা। দিনব্যাপী চলে পবিত্র কুরআন তেলাওয়াত। আমরা সিলেট মৌলভীবাজার থেকে এসেছি। আমরা নেত্রীর জন্য দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন। কষ্ট লাগছে এই দুনিয়া ছেড়ে চলে গেলে, এত ই করে, এত হরান পেরাশন হয়ে আইসা, তাও স্বামীর কবরের কাছে আইসা আল্লাহ নিকট নিকল। হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছিল। আমি নেত্রীর জন্য দোয়া করলাম তিনি যাতে জান্নাতবাসী হোক। তিনি যদি বেঁচে থাকতেন আমাদের দেশে হয়তো অনেক উন্নতি হতো। আজকে জিয়ারতের মধ্যে শুধু মনে হচ্ছিল যে আর কোথায়
কেউ থাকলো না। তিনি নিজেও একাধিকবার কারাগারে গিয়েছেন, কিন্তু কখনো তিনি গণতন্ত্র প্রশ্নে, মানবাধিকার প্রশ্নে আপোষ করেননি। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে পূরণ করতে হবে বিএনপিকে। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। বেগম জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো বেশি শক্তিশালী করবে। এদিকে জিয়া উদ্যান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একজন নেত্রীর চলে যাওয়া, যিনি বলতেন এই দেশের মাটি ও মানুষ ছাড়া তার অন্য কোনো ঠিকানা নেই, সেই দেশের মাটিতেই আজ চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সমাধিস্থল ঘিরে আজ হাজারো মানুষের বুক ফাটা আর্তনাদ। অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন মহান আল্লাহর দরবারে। বলছেন তার এই চলে যাওয়া দেশ ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দায়িত্ব পালনরত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের অংশগ্রহণে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়া এই বিদায় ছিল ঐতিহাসিক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান এসব কথা বলেন। তিনি দেশবাসী সহ জানাজা ও দাফন অনুষ্ঠানে দায়িত্ব পালনকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের স্বার্থে অতীতে বিএনপির সাথে এক হয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী। প্রয়োজনে ভবিষ্যতেও আবারও এক হয়ে কাজ করবে দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানানো শেষে একথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, নির্বাচনের পর সরকার গঠনের আগে আবারও বিএনপির সাথে আলোচনায় বসবে জামাত। আগামী 12 ফেব্রুয়ারি একটা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মিলেমিশে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে। বিএনপির নেতৃবৃন্দও একই বিষয়ে কথা বলেছেন। এ সময় বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, ইতিহাসের বিরল সম্মান নিয়ে তিনি বিদায় নিয়েছেন। তার মতো জাতির জন্য কাজ করলে এমন সম্মান নিয়ে বিদায় নেওয়া যাবে। তৎকালীন সরকারের ওপর তার উপর অমানবিক আচরণের কথাও উল্লেখ করেন তিনি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেইটাও আমাদের চিন্তা করা দরকার। নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, কেবল বেগম জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় এসেছিলেন জয়শঙ্কর। এদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে বিভিন্ন দেশের মেহমানরা আসেন ঢাকায়। এর মধ্যে লক্ষণীয় ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সংক্ষিপ্ত সফর। এমন সময় তিনি ঢাকায় আসেন যখন ভারত বাংলাদেশ সম্পর্কে চলছে চরম তিক্ততা। এই সফরে সম্পর্কের সেই টানাপোড়েন কমেছে কিনা এ নিয়ে বিভিন্ন মহলে চলছে বিশ্লেষণ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, জয়শঙ্করের এই সফরের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে, এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর উত্তর খুঁজতে হবে ভবিষ্যতে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছিল সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি। এদিকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শোক জানাতে তিনি বাংলাদেশ হাউসে এলে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে অভ্যর্থনা জানান। শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণ দুঃখী, সমব্যথী। দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করতে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও শোক বইয়ে উল্লেখ করেন রাজনাথ সিং। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। মেট্রো রেলে নিম্নমানের বিয়ারিং প্যাড বসানোর প্রমাণ পেয়েছে বুয়েটের তদন্ত দল। ত্রুটি ধরা পড়েছে নকশাতেও, আর এ কারণেই প্যাড পড়ে পথচারীর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরামর্শ দেন নিয়মিত তদারকের। নির্মাণকারী প্রতিষ্ঠানের দায় থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এখনই মেট্রো রেল চলাচল ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হচ্ছে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ১০০ বছরের ইতিহাসে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার বিরল ঘটনা মাত্র ৪টি, যার মধ্যে গত অক্টোবরে ঢাকায় ঘটে একটি। এতে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়। টনক নড়ে কর্তৃপক্ষের। গঠন করা হয় ৫ সদস্যের তদন্ত কমিটি। বুয়েটের ল্যাবে দুটি বিয়ারিং প্যাড পরীক্ষা করে বিশেষজ্ঞরা দেখতে পান ভার বহনে নিম্নমানের প্যাড ব্যবহার করা হয়েছে। নকশায় ত্রুটির কারণে অতিরিক্ত কম্পনে তা খুলে পড়ে। যে দুটো বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সেই দুটো বিয়ারিং প্যাড বুয়েটের ল্যাবে টেস্ট করা হয়েছে এবং টেস্টের যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা আমাদের প্রচলিত যে ধরনের কোয়ালিটি থাকার কথা তার থেকে আমরা নিম্নমান পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে ওই সমস্ত ত্রুটির কারণে যে অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। মেট্রো রেলে ৪,০০০-এর বেশি বিয়ারিং প্যাড আছে, সবগুলোই কি নিম্নমানের? এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন এটা জানতে আরও পরীক্ষার প্রয়োজন। তবে এখন মেট্রো রেল চলতে ঝুঁকি নেই। এটার বেসিসে আমরা সবগুলোই খারাপ এটা বলা যেতেও পারে, নাও যেতে পারে, কারণ এগুলো স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার আছে। ডিজাইন যাদের দায়িত্ব তারাই এটার জন্য দায়ী, যারা ডিজাইনটা ভুল করেছে তারাই দায়ী। মেট্রো রেল যেভাবে অপারেশন হচ্ছে সেভাবে অপারেশন হতে পারে, সে ব্যাপারে কিন্তু আমরা কোনো নিষেধাজ্ঞা দিই নাই বা আমার কোনো পরামর্শ দিই না যে মেট্রো রেল বন্ধ করে দিতে হবে। মেট্রো রেলের বেশিরভাগ সরঞ্জাম সরবরাহ করেছে জাপানি প্রতিষ্ঠান। তারা দাবি করেছে বিয়ারিং প্যাড ঠিক আছে। এজন্য তৃতীয় পক্ষ দিয়ে পরীক্ষার পর দায় শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে মেট্রো কর্তৃপক্ষ। আমরা এই বিষয়টা নিয়ে কাওয়াকিন কর্পোরেশন, যারা এটা সাপ্লাই দিয়েছে জাপানের যে কোম্পানি, তাদের সাথে কথা, তারা আবার একটু ডিফার করে যে আমাদেরটা ঠিক আছে, তারা চ্যালেঞ্জ জানিয়েছে। এটা আবার ইনসাইড স্টোরি আছে, তাহলে এটা ইট শুড নিড থার্ড পার্টি ভেরিয়েশন। এই জাতীয় যাতে দুর্ঘটনা না ঘটে সেই জন্য মেট্রো ওরা ব্যবস্থা নেবে এবং ওই যে কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং
করবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেট্রো রেলে নিয়মিত রক্ষণাবেক্ষণের পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন সংশোধন করেছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা 300 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। এছাড়া বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে 83% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নতুন বছরের প্রথম দিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় তামাক আইন সংশোধন ও এনআইডি আইনের অধ্যাদেশের সংশোধনী রহিতকরণ করা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল ফোন আমদানি ও বিক্রিতে ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে বলেও জানান তিনি। মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল ইম্পোর্টের ক্ষেত্রে 61.80, এখন ইম্পোর্টের ক্ষেত্রে এটা কমে আসবে 43.43। মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল 17% মতো, যেটা এখন তার মধ্যে 10% ছিল কাস্টমস ডিউটি, এখন কাস্টমস ডিউটি 10% থেকে নেমে 5% হবে। নতুন তামাক আইনের ফলে ধূমপান ব্যবহার কমবে বলে প্রত্যাশা করেন প্রেস সচিব। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। রাষ্ট্রীয় শোকের কারণে বছরের প্রথম দিনে সরকার বই উৎসব না করলেও শিক্ষার্থীদের 80% বেশি বই বিতরণ করা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব আজাদ মজুমদার। চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরের মোট 30,02,05,104টি পাঠ্যপুস্তকের মধ্যে 24,59,92,110টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। এটা মোট পাঠ্যপুস্তকের 83%। এ সময় রায়ের বাজার কবরস্থানে গণকবর দেয়া জুলাই যোদ্ধাদের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানায় প্রেস উইং। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় এবার বই উৎসব না করে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বই। রাজধানীর আগারগাঁয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান চন্দ্র রায় বলেন, বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা 100% বই পেয়েছে। রিপোর্ট করছেন আনান তাসিন রি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই, এই চিরচেনা দৃশ্য যেন নতুন আশার বার্তা দেয়, তেমনি উচ্ছ্বাসিত করে ক্ষুদে শিক্ষার্থীদেরও। বই পেয়ে কারো নেড়েচেড়ে দেখার আনন্দ, কারো নতুন বইয়ের ঘ্রাণেই প্রাণ ভরে। বছরের শুরুতে বই পেয়ে আমার অনেক ভালো লাগতেছে, আরো বই পেলে আরো ভালো লাগবে। প্রথমে তো আসলে পড়বো না, প্রথমে গন্ধটা শুকবো, এটা একটা মজা। রাষ্ট্রীয় শোকের মাঝে এবার উৎসবের আমেজ নেই, তাই নিজ স্কুলে বিতরণের মধ্য দিয়েই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন ছাপা বই। আমি যখনই নতুন বই পাই আমি বাসায় পড়ি। এবার প্রাথমিকের 8,59,25,379 কপি বই শিক্ষার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তবে স্কুলগুলোতে প্রাথমিকের সব বই দেওয়া হয়নি বলে জানান স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকবৃন্দ। অন্যদিকে মাধ্যমিকের 21,43,00,000 বই এখনো প্রস্তুত হয়নি। অনেক আগ্রহ নিয়ে আসছে, আনন্দ সহকারে যে সবগুলো বই পাবে একসাথে। একটা বই পেয়েছে, মনটা একটু খারাপ হচ্ছে। ক্লাসে আসার পরে তারপরে আস্তে আস্তে বই দিবে। এখন জানুয়ারি মাসে পুরো বইটা পাবো কিনা সেটা জানি না। এভাবে বই প্রাপ্তির সাপেক্ষে আমরা ধীরে ধীরে সবগুলো বই প্রতি ক্লাসে বিতরণ করে দিব। পরিবারের শিশুদের সঠিক শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, অভিভাবকদের জন্য আলাদা নির্দেশিকা তৈরি করা হচ্ছে। শিশুরা কিভাবে বড় হয়ে ওঠে, তাদের জন্য আপনাদের করণীয় কি, সেই সব বিষয়ে খুব সহজ ভাষায় ছবির মাধ্যমে আমরা বিষয়গুলো বর্ণনা করেছি এবং আপনাদের হাতে পৌঁছবে, প্রত্যেক অভিভাবকের কাছে এটা পৌঁছে দেব। বছরের শুরুর দিনে প্রাথমিকের সব বই শিক্ষার্থীদের হাতে না উঠলেও অনলাইনে বিভিন্ন শ্রেণীর মোট 647টি বইয়ের PDF ভার্সন উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCDB।
আনন্দ তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী ফাতেমা বেগমও আপনজন হারানোর বেদনায় কাতর। দীর্ঘ প্রায় 16 বছর ধরে এক মুহূর্তের জন্যও বিএনপি চেয়ারপারসনকে ছেড়ে যাননি তিনি। স্বৈরাচার সরকার খালেদা জিয়াকে জেলে পাঠালে সেখানেও তার সঙ্গী ছিলেন ফাতেমা। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত যত্ন নিয়েছেন বেগম জিয়ার। ফাতেমা বেগমকে নিয়ে আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয় কত ব্যক্তিত্বের নাম, কত আন্দোলন, ক্ষমতা আর কারাবাসের গল্প হয়ে ওঠে মানুষের অনুপ্রেরণা। এসব ঘটনার আড়ালে ঢাকা পড়ে যায় সাধারণ মানুষের অনন্য অবদানের কথা। তেমনি এক অন্তরালের মানুষ ফাতেমা বেগম। খালেদা জিয়ার জীবনের উত্থান পতন, সংগ্রাম আর একাকিত্বের মুহূর্তগুলোতে ছায়া হয়ে পাশে ছিলেন তিনি। ফাতেমা কোনো রাজনৈতিক কর্মী নন, নেই কোনো দলীয় পদ, তবুও বিএনপি চেয়ারপারসনের কঠিন সময় তিনি সব সময় পাশে থেকেছেন, দিয়েছেন সেবা। ফাতেমার বাড়ি ভোলা সদর উপজেলার শাহ মাদার গ্রামে। 2008 সালে স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে ঢাকায় আসেন। 2009 সালে খালেদা জিয়ার বাসার কাজের সহযোগী হিসেবে যোগ দেন। অল্প দিনের মধ্যেই ফাতেমা হয়ে ওঠেন বেগম জিয়ার কাছের মানুষ। 2018 সালের সেই বিষাদময়ী দিনটির কথা কি ভোলা যায়? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী যখন কারাগারে প্রবেশ করেন, তখন ফাতেমা স্বেচ্ছায় তার সঙ্গী হন। ফাতেমার এই নিবেদন সারা দেশের মানুষের কাছে তাকে অনন্য উচ্চতায় তুলে আনে। ইতিহাসের পাতায় ফাতেমার স্থান যদি নাও হয়, ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেশের মানুষের হৃদয়ে ফাতেমা বেগমের নাম উচ্চারিত হবে চিরকাল। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। সকালে কাকরাইলে দলটির কার্যালয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণায় জাতীয় পার্টির 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সকল কার্যক্রম স্থগিত করেছে। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর 2026। ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোকের কারণে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা ভেঙে খ্রিস্টীয় নতুন বছরকে উদযাপনে নানা ধরনের আয়োজন করে রাজধানীবাসী। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেট এলাকায়। সেখান থেকে জানাচ্ছেন আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি চট্টগ্রামে, আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঠিক প্রবেশদ্বারে। চট্টগ্রাম গেট নামে পরিচিত এই জায়গাটি চট্টগ্রাম 4 নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। এখানকার নির্বাচনী আয়োজন কেমন চলছে, চলুন সরাসরি এখানকার স্থানীয় মানুষের মুখ থেকে শুনি। দুর্নীতি যখন দূর হয়ে যাবে, অটোমেটিক্যালি মনে করেন সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সবার আগে হ্যাঁ, সাবেক সরকার আমলে আমরা মানে কসাইখানের মতো নিয়ে গেছি, আমরা কথা বলতে পারি না, কিন্তু আমরা নিজের ভোটটা যেমন নিজে দিতে পারি, সুস্থভাবে দিতে পারি, এই জন্য আর হতাশা আর কিছু না। আমরা টাকাও চাই না, পয়সাও চাই না, টিও চাই না, বিষয় না, নির্ভীক শান্তভাবে চলতে পারি দেশের। এখানকার স্থানীয় মানুষজন বলছিলেন সরকারের কাছ থেকে আমরা টাকা পয়সা কিছু চাই না, আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, আর মুখ খুলে মন খুলে কথা বলতে চাই। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি আছি চট্টগ্রামে, যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে গাজীপুরে। সেখান থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। গাজীপুরে সর্বাধিক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন 2 আসনে, সেখানে 18 জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির 5 জন
দলীয় প্রার্থী ছাড়াও একাধিক বিদ্রোহী প্রার্থী এখানে রয়েছেন, যে কারণে বিএনপির একটু নির্বাচনে তাদের যদি বিদ্রোহী প্রার্থীগণ অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে নির্বাচন করতে একটু কঠিন অবস্থানে থাকতে হবে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে কিছুক্ষণ আগেও কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বাছাইয়ের পর এবং প্রত্যাহারের পর আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করব। তখন আমরা বুঝতে পারবো যে কতজন প্রার্থী চূড়ান্ত পর্যায়ে এসে অংশগ্রহণ করছেন। এছাড়া ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা দাবি করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে স্বাভাবিক রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 5টি আসনে যে 53 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং আগামী 3 তারিখ বাছাই অনুষ্ঠিত হবে তার সর্বশেষ খবর। শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। রাজধানীর আগারগাঁয়ে বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যবসায়ীরা। হামলায় ভবনের কাঁচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আকস্মিক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় 26 জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। NEIR পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে আকুল বগুড়াবাসী। এ জেলার সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল হৃদয়ের গভীরে গাঁথা। বগুড়ার 7 আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন তিনি। তাই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শুধু বিএনপির রাজনৈতিক ঘাঁটি নয়, বরং সংগ্রামের সাথী হিসেবে আস্থার প্রতীক। এই জনপদের মানুষ তাঁকে সবসময় ঘরের মানুষ মনে করে। বেগম খালেদা জিয়াও তার এই জেলাকে সবসময় বিশেষ গুরুত্ব দিয়েছেন। বগুড়া থেকে আজিজুল হাকিম রোমানের রিপোর্ট, জানাচ্ছেন জামিল হাসান শান্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বগুড়ার সন্তান। সে কারণেই তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বগুড়াবাসীর ঘরের মানুষ। তার মৃত্যুতে এ জেলার মানুষ হারিয়েছেন তাদের পরমাত্মীয় প্রাণপ্রিয় নেত্রীকে। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে বগুড়া ছিল বেগম খালেদা জিয়ার শক্ত ঘাঁটি। ওনার চিন্তা ছিল সবসময় শুধু মানুষ, মানুষ আর মানুষ আর দেশ। আমার করে বাংলা মাটি ছাড়া যায়নি, এখানে আমার জন্মভূমি, এখানে মরবো, এখানে বাঁচবো, আমি আমার দেশ ছাড়া যাব না। বিএনপির প্রতি এ সমর্থনের প্রতিদানও পেয়েছে বগুড়াবাসী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া সারা দেশের মতো বগুড়ার উন্নয়নেও বিশেষ নজর দিয়েছেন। আমাদের মাঝে নেই, কিন্তু উনি যদি থাকতেন ইনশাল্লাহ আগামীতে আরও হয়তো আমরা উন্নয়ন পেতাম। তার কাছে বগুড়াবাসী অত্যন্ত ঋণী হয়ে আছে, এ ঋণ শোধবার নয়। তার চলে যাওয়া শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, এটি এক বিশাল শূন্যতা বলে জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা। বাংলাদেশের তার সমর্থক কোটি কোটি মানুষকে এই অনুরোধ জানাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে পথ, সেই পথে আমরা চলি। মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বেগম জিয়ার রাজনৈতিক দর্শনকে তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও সালাম স্টিল ভোটার গাড়ির খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। নাটোরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন। শুরুতে নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং একই আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। নাটোরের 4টি আসনে মোট 39 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও শেষ মুহূর্তে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ 35 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সারা দেশের মতো রংপুরেও চলছে যাচাই বাছাই। প্রথম দিনে রংপুর 1 আসনে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 9 প্রার্থীর মধ্যে 8 জনকে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এদিকে দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পন্ন থাকায় প্রার্থিতা বাতিল হয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী
ব্যারিস্টার মনজুম আলীর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ময়মনসিংহ 11 ভালুকা আসনে নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার। সালাম স্টিল ভোটের গাড়ি আমি আছি ময়মনসিংহ 11 ভালুকা উপজেলায়। এই উপজেলায় 11টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে উপজেলাটি গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,53,894 জন। এখানে 6 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে ধানের শীর্ষে যে প্রার্থী হেভিওয়েট প্রার্থী ছিল, তার পাশাপাশি স্বতন্ত্র থেকে বিএনপির আরেক নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগে জামাত এবং বিএনপির মধ্যে লড়াইটি হওয়ার কথা ছিল, কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে আরেকজন মনোনয়নপত্র দাখিল হয়। এখন ভোটারদের মধ্যে চলছে চুলচারা বিশ্লেষণ। দেখা যাবে যে আগামী এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আসলে সাধারণ জনগণ কাকে এর মধ্যে থেকে বেছে নেবেন, এমনটাই ছিল আমার কাছে। সালাম স্টিল ভোটের গাড়ি, সর্বশেষ বালুকা থেকে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বছরের প্রথম দিনে সুখবর পেলেন সম্মিলিত ইসলামী 5 ব্যাংকের গ্রাহকরা। আজ থেকেই টাকা তুলতে পারবেন সংকটে থাকা ব্যাংকগুলোর আমানতকারীরা। প্রথম পর্যায়ে চলতি ও সঞ্চয়ী হিসেব থেকে 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবে গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বা সঞ্চয়ী হিসেবে 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা উত্তোলনের সুযোগ পাবেন গ্রাহকরা। এতে আরও বলা হয়, 2 বছর পর আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা উত্তোলন করতে পারবেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বিলাসবহুল স্কি রিসোর্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছেন। লা কনস্টেলেশন নামের ওই রিসোর্টের বারে নববর্ষ উদযাপন চলাকালে ওই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আরও অন্তত 100 জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 1:30টার দিকে বারে শতাধিক মানুষের উপস্থিতিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিয়ন, লসন, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠায়। প্রসিকিউটর জানান, ঘটনাটিকে হামলা নয় বরং অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার পর এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে নো ফ্লাই জোন জারি করা হয়েছে। এবারে খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 6 রানে পরাজিত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে সিলেট টাইটান্স। 174 রানের টার্গেটে নেমে দলের 43 রানে 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে ঢাকা ক্যাপিটালস। তবে লড়াইটা একাই করলেন শামীম হোসেন। 43 বলে 81 রানের ঝোড়ো এক ইনিংস খেললেও দলকে জেতাতে পারেনি তিনি। শেষ পর্যন্ত 167 রানে থামে 8 উইকেট হারানো ঢাকার ইনিংস। এর আগে সিলেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের 22 রানে রনি তালুকদার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে সাইম আয়ুব ও পারভেজ হোসেন ইমন 62 রান যোগ করেন। সাইম 29 ও ইমন 44 রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ 50 রানে অপরাজিত থাকেন আজমাতুল্লাহ ওমরজাই। তাতে 5 উইকেটে 173 রানের পুঁজি পায় সিলেট টাইটান্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। মায়ের অন্তিম যাত্রায় সাধারণ মানুষের ভালোবাসায় কৃতজ্ঞতা তারেক রহমানের। বিএনপি আরো শক্তিশালী হবে, মির্জা ফখরুল। দেশের স্বার্থে জামাতে ইসলামী প্রয়োজনে ভবিষ্যতেও বিএনপির সাথে কাজ করবে ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লিতে শোক বইয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর স্বাক্ষর।
মেট্রো রেলে নিম্নমানের বিয়ারিং প্যাড বসানোর প্রমাণ পেয়েছে বুয়েটের তদন্ত দল। নকশাতেও ত্রুটি, চলাচল এখনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হচ্ছে না কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করল সরকার। পাবলিক প্লেসে ধূমপান করলে 2000 টাকা জরিমানা। এবং সারা দেশে নতুন বই বিতরণ শুরু। প্রাথমিকের শতভাগ হলেও মাধ্যমিকের পুরো বই বিতরণ করা সম্ভব হয়নি। রাষ্ট্রীয় শোকের কারণে হচ্ছে না উৎসব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।